যখন বাসায় কোনো মেহমান আসার কথা থাকে তখন আমরা সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যখন বাসায় মেহমান আসে তখন সকাল সকাল রান্না করতে হয়, কারণ অনেক পদের রান্না করতে হয়, এজন্য সময়টাও অনেক বেশি লাগে। তাই তো সকালে উঠেই রান্না শুরু করে দিতে হয়। এই তো আমার আম্মা ডাল রান্না করে নিল, আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে। আগেই আমার আম্মার গরুর মাংস, খাসির মাংস এগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আজ আমি অন্য কাজে বিজি ছিলাম, যার জন্য আমি রান্না করতে বসিনি, আমার আম্মাই রান্না করছে। মেহমানদের অবশ্য দাওয়াত করে নিয়ে আসতে হয়েছে, তারা এমনি এমনি কিন্তু আসে নাই। নতুন বউ বলে কথা, তারা কি দাওয়াত ছাড়া এমনি এমনি আসবে? আর নতুন বউকে তো সবসময় দাওয়াত করেই নিয়ে আসতে হয়। তো গরুর মাংস, খাসির মাংস, মসুর ডাল, আলু ভাজা সব কিছু রান্নাই আর কি আমার মা করে নিয়েছে। তো এখানে আমাকে শুধু পোলাওটা রান্না করতে দিয়েছে। আমাকে রান্না করতে দিয়ে আমার আম্মা অন্য কাজ করতে চলে গেছে। আসলে মেহমান আসলে একা একা সব কাজ করা যায় না, কিন্তু ভাগাভাগি করে যদি কাজ করে নেওয়া যায় তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে সব রান্না কমপ্লিট করা যায়। আর মেহমান আসলে তাদের বসায় রেখে তো রান্না করা সম্ভব না, কারণ মেহমান আসলে তাদের সঙ্গে বসে গল্প করা লাগে। আমার কিন্তু মেহমান খুব ভালো লাগে, কেউ আসলে আমি খুব খুশি হই। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের করা, গ্যালারি আমার ফুল হয়ে গেছে। আর সেটা ফাঁকা করতে গিয়েই দেখি যে ভিডিওগুলো এডিট করে, মানে এডিট করার অভাবে আমার দেয়াই হয়নি। তো গ্যালারি ফাঁকা করব, এজন্য এডিট করে ভিডিওগুলা রেডি করছি। তো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আগে ছেলেদের খেতে দিয়েছি, ছেলেদের খাওয়া শেষে আমরা সবাই মেয়েরা একসাথে বসে খেয়ে নিব। বাসায় কেউ আসলে খুব আনন্দ হয়, তাই না? খুব ভালো লাগা কাজ করে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব কিছুই চলে। একে একে সবার খাওয়া শেষ, আমি খেয়েছি একদম সবার শেষে। খেয়াল রাখছিলাম কারণ কার কখন কোনটা লাগে। ফোনের গ্যালারিতে আমার অনেক ভিডিও জমে আছে, এডিট করার সময় হয়নি, যার কারণে আমি আপলোড করতেও পারি নাই। এখন থেকে একটা একটা করে এডিট করব আর আপলোড করব। আমার ভাইয়ের মেয়েটাও এসেছে, ওকে যে কতদিন থেকে দেখিনি, ফোন করলেও তাকে পাই না। মাঝে মাঝে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই যে ফোন দিলেও তাদেরকে পাওয়া যায় না, এজন্য দেখা করাটাও হয় না। তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে বিছানায় বসে আমার ভাইয়ের মেয়েটা খাচ্ছিল, ওর আম্মু ওকে খাওয়াই দিচ্ছিল। মেয়েটাকে একটুও আদর করতে পারি না, কারণ সে কাছে আসে না, কোলে ওঠা তো দূরের কথা, কাছেই আসতে চায় না। এটা আমার বড় ভাইয়ের মেয়ে। ও যখন ওর মায়ের পেটে, মানে 3 মাসের পেটে, তখন আমার বড় ভাই মারা যায়। আর আমার বড় ভাই মারা যাওয়ার পরে মেয়েটা হয়েছে। এতিম বাচ্চা দেখলেই মায়া লাগে। আমি নিজেই তো এতিম, আমার বাচ্চাটাও এতিম, এজন্য ভাইয়ের বাচ্চাটাকে দেখলেও খুব মায়া লাগে। কিন্তু আফসোস, মেয়েটা একবারও কাছে আসে না, ডাকে না। এদিকে আমার খালাতো ভাই, ভাইয়ের বউ সবাই বিদায় নিচ্ছিল। এতক্ষণ বাড়িতে সবাই মিলে কত আনন্দ করছিলাম, আর এখন সবাই একে একে চলে যাচ্ছে, বাড়ি একদম ফাঁকা হয়ে যাচ্ছে। সবাই মিলে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আসলেই অনেক সুন্দর। সবাই বিদায় নেওয়ার পর আমার ভাবি এবং আমার ভাইয়ের মেয়ে দুইজনেই চলে যাচ্ছিল। ওরা আসলে থাকতে চায় না, আসলেও সকালে আসলে বিকেলেই চলে যায়, কেন জানি থাকে না। আর আমাদের বাসায় থাকে না বলেই হয়তো আমাদেরকে চিনে না। এখন ছোট মানুষ, তাই হয়তো চিনে না, কিন্তু রক্তের টান, একদিন না একদিন সে তো ফিরে আসবেই রক্তের টানে। ওর মা ওকে কোলে নিয়ে যেতে পারছে না, বারবার কোলে নিতে চাচ্ছিলাম, কিন্তু মেয়েটা একবারের জন্যও আসলো না, কোনোভাবেই তাকে কোলে নিতে পারিনি। এই তো তারা চলে যাচ্ছে। তাদেরকে বিদায় দিয়ে আমি আমার মেয়েও চলে আসছিলাম। সব এতিমগুলোই একসাথে, কারো বাবা নেই। বাবা না থাকার কি যে কষ্ট, যার নেই সেই বুঝে বাবা কি জিনিস। আজ এ পর্যন্ত।